হুম, দেখতেছো? আমি এতটুকু পড়েছিলাম না, তাপ ইঞ্জিনের আগ পর্যন্ত। হ্যালো, 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 কথা শুনতেছি না। হুম, আচ্ছা, কারেন্ট চলে গেছিল না? আমরা এর তাপ ইঞ্জিন শুরু করি। তাহলে তাপ ইঞ্জিন বলতে আমরা এখানে জাস্ট কার্নো সাইকেলটা শিখবো। ঠিক আছে? তো সাইকেল শেখার আগে তোমার একটা আমাদের সিস্টেম ধরো এটা, এবং কিছু জিনিস আছে এখানে, সেখানে তাপ উৎস, একটা জিনিস আছে তাপ উৎস, এখান থেকে তুমি আনলিমিটেড তাপ নিতে পারবা। আর একটা তাপ সিঙ্ক, এখানে তুমি অনেক তাপ দিতে পারবা। তো এদের বিশেষত্ব হচ্ছে, এখানে আমি তাপ নিলেও এর টেম্পারেচার চেঞ্জ হবে না, T1 থাকবে। আর এটা তো বিশেষত্ব হচ্ছে, এখানে তাপ দিলেও এখানে টেম্পারেচার চেঞ্জ হবে না, T2 থাকবে। ঠিক আছে? তো আমরা এই সিস্টেমটা দিয়ে আমি কি করব, তাপ উৎস থেকে তাপ নেব এবং সেই তাপটা তাপ গ্রাহকে দেব। ওকে, মাঝখান থেকে কিছু কাজ করে নেব আমি এক্সট্রা। শক্তি নিত্যতা সূত্র হতে তুমি কি দেখতে পাবো, Q1 যতটুকু তাপ নিচ্ছি সেখান থেকে কি, মানে এই সিস্টেমের কথা চিন্তা করো, সিস্টেমে Q1 ঢুকতেছে আর বের হচ্ছে কি Q2 আর W। তাহলে Q1 ইকুয়াল কি হবে, Q2 আর W যতটুকু ঢুকতেছে ততটুকু বের হবে। তাহলে ইঞ্জিন দ্বারা কি দরকার, W ইকুয়াল কি Q1 মাইনাস Q2। ঠিক আছে? তাহলে ইঞ্জিন দ্বারা আমরা বা এই সিস্টেম দ্বারা আমরা কি চাই, কাজ পাইতে চাই, মানে ডব্লিউ পাইতে চাই। তাহলে আমার কর্মদক্ষতা হবে কি, আমি নিচে Q1 পাইছি ডব্লিউ, এটা হচ্ছে কর্মদক্ষতা। এরপর ডব্লিউ এর মান Q1 মাইনাস Q2 যদি বসাই দিই, তাহলে আলটিমেটলি এটা আসে 1 মাইনাস Q2 মাইনাস Q1। বুঝতে পারছো? আচ্ছা, এখানে এই ম্যাটটা দেখো, কোনো তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা 70%। ইঞ্জিনটি যদি তাপ গ্রাহককে 6000 জুল তাপ অর্জন করে, তবে ইঞ্জিনটি দ্বারা কৃত কাজ কত? তাপ বর্জন করে কিউ, তাহলে কত, Q2 কত? তার কর্মদক্ষতা কত? ঠিক আছে? বা 0.7। তো আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল 1 মাইনাস Q2 বাই Q1। ঠিক আছে? যেখানে তুমি Q2 জানো, এটা কি জানো, তাহলে Q1 বের করতে পারবে না, Q1 বের করলে আসবে এত। হ্যালো, তোমার কথা কেটে কেটে আসতেছে, নেটের সমস্যা? স্ক্রিন চলে গেছিল না, নেটের প্রবলেমের কারণে। যেটা বলতেছিলাম, আমার Q2 হচ্ছে 6000 জুল, যেটা আমি তাপ গ্রাহককে দিচ্ছি। আমার এফিসিয়েন্সি হচ্ছে 70% বা 0.7। তো আমি যদি এই সূত্রে বসাই, তাহলে Q1 মানে তাপ গ্রাহক থেকে কতটুকু নিচ্ছি সেটা আমি জেনে যাব। তো তাপ গ্রাহক থেকে আমি নিচ্ছি হচ্ছে 20,000 জুল, তাপ গ্রাহকে দিছি 6000 জুল, তাহলে কাজ করছে কত জুলের, 14,000 জুল। বুঝতে পারছো?
এটা করো। হ্যাঁ, ইঞ্জিন দক্ষতা বের করো। দক্ষতার সূত্র হচ্ছে ইটা ইকুয়াল 1 মাইনাস কিউ2 বাই কিউ1। তো দেখো, গৃহীত তাপ মানে কিউ1 আর বর্জিত তাপ মানে কিউ2 এর অনুপাত কত? 5:2। মানে কিউ1 বাই কিউ2 সমান কত? 5:2। আমাদের সূত্র হচ্ছে কি 1 মাইনাস কিউ2 বাই কিউ1, তাহলে 2/5 হবে। তো আমার দক্ষতা হচ্ছে 60%। ঠিক আছে। আর বাকি যে এক্সট্রা তথ্য দেওয়া আছে যেমন আছে, এটার জন্য হচ্ছে আরেকটা কোশ্চেন থাকতো, ওটা দেয়নি। যাই হোক, তো এখানে আমরা কার্নো ইঞ্জিন সম্পর্কে জানবো। তো কার্নো ইঞ্জিনের বাস্তব কোনো রূপ দেওয়া সম্ভব না। কারণ কেন, এটা আমরা একটু পরে বুঝতে পারবো। তো এখানে কি কি কম্পোনেন্ট থাকবে? একটা তাপ উৎস থাকবে, হিট সোর্স। একটা তাপ অন্তরক আসন থাকবে, মানে এখানে হিট ঢুকবেও না, বেরও হবে না, মানে এখানে হিট ঢুকতেও পারবে না, এখান থেকে হিট আসবেও না। আর একটা তাপ গ্রাহক থাকবে, মানে সিঙ্ক থাকবে, সেটা হচ্ছে তাপ গ্রহণ করবে। তাপ উৎস থেকে তুমি যতই তাপ গ্রহণ করো না কেন, তার টেম্পারেচার ফিক্স থাকবে। আর তাপ গ্রাহক থেকে যত তাপই দাও না কেন, তার টেম্পারেচার কি ফিক্সড থাকবে। আর আমরা একটা সিস্টেমটা দেখছোই, এরকম একটা সিস্টেম কাজ সম্পাদন করবে কিন্তু কোনো ক্ষয় হবে না, এরকম একটা জিনিস চিন্তা করবো। একটা সিস্টেমের ইন্টারনাল কোনো ফ্রিকশন নাই, কোনো ক্ষয় নেই। তো কার্নো ইঞ্জিনের ধাপগুলা কি? প্রথম ধাপটা দেখো, প্রথম ধাপে হচ্ছে আমরা ইঞ্জিনটাকে বা সিস্টেমটাকে তাপ উৎসে রাখবো। তো এই প্রক্রিয়া বস্তুটি তাপ গ্রহণ করে প্রসারণ এমনভাবে ঘটায় যেন তাপমাত্রা একই থাকে, মানে সমস্ত প্রসারণ হয়। ঠিক আছে। আমরা বলছি তাপমাত্রা কি এমনভাবে প্রসারণ হবে যাতে তাপমাত্রাটা কি তখন ফিক্সড থাকে। আমি পিভি গ্রাফ, প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফে যদি দেখি, এই পয়েন্টে ছিল শুরুতে P1 V1 T1, যখন আমি বসাইছি, ফলে সে কিউ ওয়ান হিট নিছে, ফলে হয়ে গেছে প্রেসার বাড়ছে P2, ভলিউম হয়েছে V2, টেম্পারেচার সেমই আছে। ঠিক আছে, T2 না, কিন্তু টেম্পারেচার সেমই আছে। সেকেন্ড কাজটা আমি কি করব? হ্যাঁ, এই ধাপে আমি এখান থেকে উঠাইয়া এখানে রাখবো। তো এই ধাপে উত্তপ্ত গ্যাসটি পিছন দিকে নিজে প্রসারিত করতে থাকে, তবে বিচ্ছিন্ন সিস্টেম হওয়ায় তাপের স্থানান্তর সম্ভব না। মানে এখানে আমি তাপ দিতেও পারতেছি না, নিতেও পারতেছি, তাহলে এই সিস্টেমটা হবে রুদ্ধতাপীয় প্রসারণ বা অন্য কিছু। সরি, এটা হবে কি রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণে কি হয়? সিস্টেম তার ইন্টারনাল এনার্জি খরচ করে, তাই না? ইন্টারনাল এনার্জি খরচ করে কাজ করে। এখানে আমি সিস্টেম তার ইন্টারনাল এনার্জি খরচ করে P2 থেকে P3 হবে, V2 থেকে V3 হবে। তো ইন্টারনাল এনার্জি খরচ করলে টেম্পারেচার সেম থাকে? থাকে না। তাহলে T1 থেকে হয়ে যাবে কত? T2। বুঝতে পারছো? তাহলে এ এক ধাপ আর দ্বিতীয় ধাপ, দুই ধাপে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি, ভলিউমও বাড়তেছে, প্রেশারও বাড়তেছে, মানে আমি কাজ পাচ্ছি অ্যাকচুয়ালি। ওকে। 3 নম্বর ধাপে কি করব? আমরা এবার এখান থেকে উঠে এখানে রাখবো। তো এই প্রক্রিয়ায় গ্যাসটি তাপ বর্জন করে সংকোচন এমনভাবে ঘটায় যেন তাপমাত্রা একই থাকে। তো এবার কি করে, তার প্রেশারও তোমার একটু বাড়ে, কিন্তু ভলিউম অনেক কমে যায়, কারণ তাপ বর্জন করে এটাকে এই যে এই লাইনটা যে নিচের দিকে চলে আসে, তবে ভলিউম কমে যায়, ফলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে আসে, তার টেম্পারেচার ফিক্সড থাকে। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে একটা সমষ্টি সংকোচন। ঠিক আছে। আর এটা দেখো, আগে যেটা করছে এটারই একটা ভিন্ন রূপ মনে হচ্ছে, তাই না? এটার একটা ইনভার্স, আগেটা হিট আমি দিছি, এবার হচ্ছে হিট আমি নিব সিস্টেম থেকে, এই যে তাপগ্রাহক হিট নিয়ে নিছে কিউটি পরিমাণ। চতুর্থ ধাপটা হচ্ছে আমি আবার কি করব, এটা উঠাইয়া এই যে তাপ অন্তরক আসনে এখানে বসাবো। তো এই ধাপে পিস্টন চেপে সংকুচিত করে গ্যাসটিকে আবার পূর্ণের অবস্থা ফিরিয়ে নিয়ে যায়। ঠিক আছে। তবে বিচ্ছিন্ন সিস্টেম হওয়ায় তাপের স্থানান্তর ঘটে না, দ্রুততাপীয় সংকোচন ঘটে। তো
তো এই জায়গায় কি করা হয়, তোমার এই জিনিসটা আরো চাপ দিয়ে এই যে এইখানে এটা আরো চেপে কি করা হয়, গ্যাসটাকে আগের অবস্থায় নেওয়া যায়, মানে তার প্রেসারটা আবার আগের মতো হয়ে যায়, তার ভলিউমটা আগের মতো হয়ে যায়। তো যেহেতু এখানে ইন্টারনাল এনার্জি কি হচ্ছে, খরচ করা লাগতেছে না, বাইরে থেকে কাজ হচ্ছে, তাহলে কি হয়, তার টেম্পারেচারে কি T2 থেকে বেড়ে আবার T1 এর দিকে চলে আসে। বুঝতে পারছো? তাহলে আমরা দেখো পুরো প্রসেসটা দেখো, এই জায়গা থেকে শুরু করে এখানে গেলাম, দেন এখানে, দেন এখানে, দেন এখানে। এই প্রসেসটা ছিল সমষ্ণ, এই প্রসেস ছিল কি রুদ্ধতাপীয়, এটা ছিল সমষ্ণ, এটা কি রুদ্ধতাপীয়। তো এখানে একটু বাস্তবে এটা দেখতে কেমন হয়, যে এটা চিত্র দেওয়া আছে আর কি, সেম জিনিস। তো কার্নোট চক্রের আমরা কিছু ম্যাথ ট্যাথ করি। এই ম্যাথটার দিকে দেখো, কার্নোট ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন বা প্রসারণ অনুপাত 1:2, এতে কার্যনির্বাহক বস্তু হিসেবে 3 মোল দ্বিপরমাণবিক গ্যাস ব্যবহার করা হলো। তো মোল হচ্ছে সংখ্যা হচ্ছে 3, দ্বিপরমাণবিক তাহলে কি এটা হবে 1.4। সংকোচন বা প্রসারণ অনুপাত কত, 1:2। ঠিক আছে, মানে এক ধাপ থেকে আরেক ধাপে গেলে তোমার যে অনুপাতগুলো হবে জিনিসপত্রের, এগুলো হচ্ছে তোমার 1:2 করে হবে আর কি। তো আমরা প্রথম ম্যাথ দেখি, কার্নোট চক্রের লেখটি এই হতে বিবিধ আন্তরিক কৃতকাজ হিসাব করো। মানে এখান থেকে এখানে আনতে হলে তোমার যে কৃতকাজ কত সেটা বের করতে হবে। ঠিক আছে? আর এখানে টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি, এটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া নেই। তো দেখো প্রথম ম্যাথটা দেখো, তোমার আমরা এই সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার যে কাজে যে জন্য যে ইকুয়েশন সেটা শিখছো না কত ক্লাসে, W ইকুয়াল nRT ln V2/V1। ঠিক আছে, এখন আবার বলে দিচ্ছি যে আমার সংকোচন বা প্রসারণের কি অনুপাত কত, 1:2। মানে V1 যদি 1 হয় তাহলে V2 কত হবে, 2 হবে। তাহলে V2/V1 কি কত অনুপাত কত হবে, 2। n হচ্ছে 3, আর তো আমি জানি T হচ্ছে কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30কে কেলভিন নিলে 303, সব বসায় দাও, 5236 জুল। ঠিক আছে, তো কিন্তু সমষ্টি প্রসারণের ক্ষেত্রে তোমার কৃত কাজের তাপ, তোমার সমষ্টি প্রসারণের ক্ষেত্রে তোমার কৃত কাজ হয় এটা এনার্জি লন VF/V ইনিশিয়াল, এস তোমার ইন্টারনাল এনার্জি জিরো। ঠিক আছে, যতটুকু তাপ নেয় সেটাই কি কাজে রূপান্তর করে। ইন্টারনাল এনার্জি জিরো কেন, কারণ টেম্পারেচার ফিক্সড, এই জন্য ইন্টারনাল এনার্জি জিরো, মানে পরিবর্তন জিরো হয়। রুদ্রতাপের ক্ষেত্রে কি হয়, সূত্র হচ্ছে nr T1 minus T2 বা T initial minus T final lambda minus 1। সেটা ল্যামডা না, এটা গামা বলে মেবি, তাই না? গামা হবে এটা, আমরা ল্যামডা বলতেছি বারবার, আমার এগুলো মনে থাকে না খুব একটা। P1 V1 T1 V2 V2 T2। তো রুদ্রতাপীয় যে এই প্রসেসটার ক্ষেত্রে তোমার যেহেতু শুধু সবগুলো এই যে শুধু টেম্পারেচারটা এখানে চেঞ্জ হচ্ছে, শুধু টেম্পারেচার না সবই চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি, তো আমার সূত্র হচ্ছে T1 minus T2 থাকবে। সমস্ত সংকোচন ক্ষেত্রে সিমিলার সূত্র, জাস্ট উল্টা ইনভার্স হবে আর কি। আগে আগে সমস্ত প্রসারণের ক্ষেত্রে আমি কাজ পাইতাম, আর সমস্ত সংকোচনের ক্ষেত্রে আমাকে কাজ করতে হবে, এই জন্য সামনে একটা মাইনাস। সিস্টেম কিন্তু আগেরটাই, দ্রুততাপীয় সংকোচনে একই লজিক। তো সবগুলো তুমি যদি মোট কৃত কাজ বের করতে চাও পুরো সাইকেলে, এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে যে আসছো, মোট সাইকেলে মোট কৃত কাজ কত, সেটা যদি তুমি সবগুলো যোগ করো, সবগুলো যোগ করলে আসলে জিরো আসবে।
ঠিক আছে। আচ্ছা, তারপর কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে তুমি এটা লিখতে পারো আর কি, কিউ ওয়ান এর জায়গায় টি ওয়ান আর কিউ টু জায়গায় টি টু লিখতে পারো। আমরা সূত্র কি ছিল, ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান। তো শুধুমাত্র কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে তুমি এই যে কিউ ওয়ান কিউ টু কে টি টু দ্বারা রিপ্লেস করতে পারো, কিউ ওয়ান কে টি ওয়ান দ্বারা রিপ্লেস করতে পারো। এই সূত্রটাও খাটে আর কি, অন্য কোনো ইঞ্জিনে কিন্তু এটা পসিবল না। ঠিক আছে, এই যে শুধু কার্নো ইঞ্জিনে পসিবল, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে ম্যাথের দিকে আগাই আবার। তো এই ম্যাথটা দেখো, 147 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ উৎস থেকে 1260 জুল তাপ গ্রহণ করে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ গ্রাহকে 930 জুল তাপ বর্জন করে। ঠিক আছে, তোমার কি ইঞ্জিনের দক্ষতা বের করতে হবে, তারপর ইঞ্জিনের প্রত্যাগামী না অপ্রত্যাগামী সেটা দেখতে হবে। আচ্ছা, আমরা আগে এক দক্ষতা বের করার চিন্তা ভাবনা করি। আমার উৎসগত কিউ ওয়ান 1260 জুল, কিউ টু কত জুল। আমার সূত্র কি, ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান। জাস্ট বসাই দিবে, অ্যান্সার চলে আসবে না? ঠিক আছে। আচ্ছা, প্রত্যাগামী মানে অপ্রত্যাগামী, এটা হচ্ছে তোমার কোনো একটা প্রসেসে যদি তোমার এন্ট্রপি তোমার শূন্য হয় তাহলে সেটা হচ্ছে প্রত্যাগামী। এন্ট্রপি যদি শূন্য না হয় সেটা অপ্রত্যাগামী। তো এখানে তোমার এন্ট্রপি শূন্য হয় কার্নো ইঞ্জিনে। ঠিক আছে, তো এন্ট্রপি শূন্য হলে তোমার এই জিনিসটা তুমি লেখা লিখতে পারো, কিউ ওয়ান কিউ টু বাই কিউ ওয়ান, টি টু বাই টি ওয়ান। তো এটা দেখ, এটা যদি তোমার পাওয়া যায় তাহলে মনে করবা সেটা প্রত্যাগামী, আর এটা যদি না হয়, যদি এই দুটা সমান না হয় তাহলে মনে করবো অপ্রত্যাগামী। ঠিক আছে, তো কিউ টু বাই কিউ ওয়ান লিখবা তাহলে এটা আসে, টি টু বাই টি ওয়ান লিখবে এটা আসে। ঠিক আছে? এটা প্রত্যাগামী। আচ্ছা, এন্ট্রপি মনে হয় এখনো তোমার এখানে স্লাইডে দেখতেছি না আমি। আচ্ছা, আছে একটু পরে আছে এটা, ওর আগে আমরা এগুলো দেখিনি হালকা। হুম, উদ্দীপকে কার্নো ইঞ্জিনের তাপীয় দক্ষতা বের করো। পারবা? এই আর কি। কিভাবে? আমার না কিউ ওয়ান কিউ টু দেওয়া নাই তো, আমার কিন্তু টি ওয়ান দেওয়া আছে 900 ডিগ্রি, টি টু দেওয়া আছে 30 ডিগ্রি। এটাকে 273 যোগ করবা, এটাকেও 273 যোগ করবা, দেন এটা হলো কি ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান। কত আসে? এত আসে। আচ্ছা আচ্ছা, না এটা এটা ওটা অন্য ম্যাথ। ঠিক আছে, এটা আলাদা ম্যাথ। আচ্ছা, এরপরে হচ্ছে ইঞ্জিন এভাবে করতে পারবা না, এটা এগুলো ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান, শেষ। ইঞ্জিন তাপীয় দক্ষতা 100% করতে হলে উৎসের তাপমাত্রা অসীম অথবা সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন হতে হবে, বিশ্লেষণ করা। তো ইঞ্জিন দক্ষতা 100% হলে ইটা ইকুয়াল কি ওয়ান আসে। তো ওয়ান ইকুয়াল কি আসে, ওয়ান, এটাতে আমি ওয়ান বসাই দিই, ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান। তারপর টি টু বাই টি ওয়ান সমান কত আসে, জিরো আসে, তাই না? তো এই দুইটা জিনিসের যোগফল, এই ভাগফল জিরো কখন হবে তোমার বলো? যখন আমার টি টু জিরো হবে অথবা আমার টি ওয়ান ইনফিনিটি হবে, তখন না এটা ভাগফল জিরো হবে। হয় আমার টি টু জিরো হইতে হবে, না হয় আমার কি টি ওয়ান ইনফিনিটি। আমরা জানি যে সামথিং সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল কি জিরো, আবার জিরো বাই সামথিং ইকুয়াল কি জিরো। ঠিক আছে, তাহলে হয় আমার নিচেরটা ইনফিনিটি অথবা উপরেরটা জিরো।
এরপর এটা দেখো, পারবা এটা? এটা দেখো, কোনো কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 60%, ইঞ্জিনটির তাপ গ্রাহকের তাপমাত্রা যদি 200°C কমানো হয়, তবে ইঞ্জিন ইঞ্জিনটি এর মধ্যে প্রদত্ত তাপশক্তির 3/4 অংশ কাজে রূপান্তর করে। ইঞ্জিনটির তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো। তোমাকে তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা বের করতে বলা হয়েছে, আর অ্যাডিশনাল তথ্য হিসেবে তোমার কর্মদক্ষতা দেওয়া আছে 60%, এবং ইঞ্জিনটির তাপ গ্রাহকের তাপমাত্রা মানে T1 এর তাপমাত্রা যদি 200°C কমানো হয়, তবে ইঞ্জিনটি এর মধ্যে প্রদত্ত তাপশক্তির 3/4 অংশ কাজে রূপান্তর করে। ঠিক আছে? তারপর প্রথম যেটা তথ্য দেওয়া আছে কর্মদক্ষতা 0.6, সেখান থেকে একটা ইকুয়েশন বের করতে পারি। এটা 0.6 = 1 - T2/T1, বা T2 - 0.4 T1 = 0, এটা আসে। ওকে, আবার দেখো, মানে ইঞ্জিনটি তার প্রদত্ত তাপশক্তির 3/4 অংশ কাজে রূপান্তর করে। মানে আমি যদি কিউ দেই, ঠিক আছে, কিউ দেই, তাহলে ডব্লিউ হবে কি, কিউ এর 3/4 অংশ। ঠিক আছে, তো আমরা কর্মদক্ষতা সমান কি জানি, Q/W। তো এরপরে ডব্লিউ ইকুয়াল যদি 3/4 বসায় দাও, ইন্টু 100% দিয়ে গুণ দাও, তাহলে আসলে 75%। তার মানে এই ঘটনা ঘটানোর পর আমার এটা হয়ে যাবে 75%। তাহলে NF = 75 লিখতে পারি, ইকুয়াল 1 মাইনাস T2 মতো থাকবে না। T2 কে আমি কত কমাইতে হবে, 200°C কমাইতে হবে, এটা 2 - 200 লিখলাম। ঠিক আছে, দেন এটা ক্যালকুলেট করে আমি আরেকটা T2 - T1 এর ইকুয়েশন বাইর করলাম। এটা এই দুটো দেন সলভ করে আমি T1 ও পাবো, T2 পাবো। T1 পাই এত, T2 পাই এত। এটা বুঝছো কিনা? স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যায়? আচ্ছা আচ্ছা, তো দেখো, কার্নো ইঞ্জিনে 5 মোল গ্যাস নিয়ে 100°C এবং 30°C তাপমাত্রার মধ্যে চালনা করা হচ্ছে। মানে 100° হচ্ছে তোমার তাপ গ্রাহক, না সরি তাপ উৎস, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। প্রতি হতে কার্যকর কৃত কাজ 420 জুল। ঠিক আছে, হুম, ওকে, তো আমরা চেষ্টা করি। তো আমার T1 হচ্ছে এত, T2 হচ্ছে এত। তো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমি Q1/Q2 = T21/T2 লিখতে পারি। সেখান থেকে আমি Q1 এর একটা ইকুয়েশন বাই করতে পারি, এটা। ঠিক আছে, and প্রতি চক্রে কার্যকর কৃত কাজ কত, 420 জুল। তার মানে কি W = Q1 - Q2 = 420 জুল। এখানে Q1 = কি, Q, এটা লেখানো যায়। সেখান থেকে আমি Q2 এর মান বের করতে পারবো। Q2 আসে এত, তাহলে Q1 কত থাকে এত। তাহলে আলটিমেটলি আমি Q1 আর Q2 বের করে ফেলছি। ওকে,
দেন হচ্ছে আমরা সমষ্টি প্রসারণের ক্ষেত্রে জানি। সমষ্টি প্রসারণের ক্ষেত্রে আমরা Q1 ইকুয়াল টু W nRT ln V2 বাই V1। V2 বাই V1 কি সমষ্টি প্রসারণে তোমার যে ভলিউমের যে অনুপাত, ঠিক আছে সেটা। আর Q1 হচ্ছে আমি সে কাজটা যেটা হয়েছে আর কি, কারণ সমষ্টি প্রসারণের ক্ষেত্রে ডেল ইউ জিরো হওয়াতে তোমার Q1 আর W সেম। তো আমি Q1 আর টুকে বের করছি, ফলে আমি একটু কাজ টাজ করে আমি V2 বাই V1 বের করতে পারবো। এটাই কিন্তু আমাকে চাইছে, ঠিক আছে। এই যে সমষ্টি প্রসারণের পূর্বে এবং পরে আয়তন অনুপাত, মানে V2 বাই V1 কত, ঠিক আছে। তারপর আসে এন্ট্রপি। কোন সিস্টেমে বিশৃঙ্খলতার পরিমাপই হলো তার এন্ট্রপি। তাপ দিলে এন্ট্রপি বাড়বে, তাপ হারালে এন্ট্রপি করবে। মানে এন্ট্রপি বলতে বোঝায় যে তোমার ডিসঅর্ডারনেস আর কি, কতটা জিনিস, একটা জিনিস কতটা বিশৃঙ্খল। ফর এক্সাম্পল আমরা যখন কোনো একটা একটা বরফের টুকটা নেই, তোমার বরফের অণুগুলো এভাবে সাজানো থাকে, ঠিক আছে। যখন সেটা পানি হয় তখন কি এগুলো আরো ছেটা ছেটা হওয়ার ছিটা বিশৃঙ্খল হয়ে থাকে, ঠিক আছে। যখন এটা গ্যাস হতে লেগে আরো ছড়া ছিটা থাকে, ঠিক আছে। তাহলে এখানে আসলে যে জিনিসটা বাড়ে সেটা হচ্ছে এন্ট্রপি, ঠিক আছে। এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলতার পরিমাণ। এটা অনেক কঠিন জিনিস এন্ট্রপি, অ্যাকচুয়ালি আমাদের বইতে যতটুকু লেখা আছে ততটুকু পড়াচ্ছি, ঠিক আছে? আরো ভালো যদি বোঝা যায় এনার্জি, মানে এন্ট্রপি হচ্ছে এনার্জির যে ডেনসিটি, ঠিক আছে। এনার্জি ডেনসিটির একটা পরিমাপ। যখন হাইলি ডেন্স এনার্জি থাকে তখন এন্ট্রপি কম, যখন লেস ডেন্স এনার্জি থাকে তখন এন্ট্রপি বেশি। দেখ, তো আমাদের এখানে এন্ট্রপি যতটুকু দেওয়া আছে ততটুকুই আমরা পড়বো। কোন সিস্টেমের তাপমাত্রার সাথে সাথে এর তাপের পরিবর্তনের মানকে এন্ট্রপি পরিবর্তনের রূপক হিসেবে হিসাব করা হয়। তো এটাকে টিএস ইকুয়াল ডি কিউ বাই টি, যখন টি যখন ফিক্সড, ঠিক আছে। না না না, এটা পরিবর্তন বোঝাচ্ছে আর কি। তোমার রুদ্ধতাপ প্রক্রিয়া কি তোমার ডিকিউ কি জিরো না, ফলে ডিএস কি জিরো আসে। ওকে, রুদ্ধতাপ প্রক্রিয়া তোমার কি হয়, তোমার এন্ট্রপি জিরো হয়। তো এটা তো আমরা already দেখছি না। তো আমরা টপিক মোটামুটি শেষ, আমরা বাকিগুলো দেখি। প্রবলেমটা দেখো। এখানে দেখতেছো টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, তখন সূত্র কিন্তু তোমার ডিকিউ বাই টি হবে না, এখানে সূত্র হবে এমএস লন টিএফ বাই টি ইনিশিয়াল। এমএস লন টিএফ বাই টি ইনিশিয়াল। এখানে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড আইস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার হচ্ছে, এখানে টেম্পারেচারটা ফিক্স, তখন হবে আবার এমএলএফ বাই টি আইস। এখানে আবার টেম্পারেচার বাড়তেছে, তখন আবার সূত্র হচ্ছে এমএস লন টি ফাইনাল বাই টি ইনিশিয়াল। বুঝতে পারছো? তোমাকে খেয়াল রাখতে হবে যে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। তো এটা হিসাব করে দেখো, আমার সবই দেওয়া আছে। এম দেওয়া আছে 10 কেজি, টি ইনিশিয়াল হচ্ছে 268 কেলভিন, টি ফাইনাল হচ্ছে 273 কেলভিন, এস হচ্ছে 2100, সব বসাই দেবো, ডিএসন চলে আসবে। এখানে দেখো এম হচ্ছে 10 কেজি, এল এফ হচ্ছে 3.33 ইন্টু 10⁵, টি আইস হচ্ছে 273, জাস্ট বসাই দিব, হয়ে যাবে। এটাও সেম। হ্যাঁ, তো জগতের এন্ট্রপি সবসময় কি বাড়তেই থাকে, কারণ যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার এন্ট্রপি পরিমাণ বাড়ে। যেমন ধরো এর বরফ গলে তোমার কি হচ্ছে, পানি হচ্ছে, পানি গলে সেটা আবার বাষ্প হচ্ছে, ঠিক আছে। এগুলোকে ন্যাচারাল প্রক্রিয়া না, এগুলোতে এন্ট্রপি বাড়ে। তুমি যদি সে পানিকে আবার ফ্রিজের মধ্যে ঢোকায় দাও, ঠিক আছে, তাহলে কি হবে, সেটা বরফ হবে, তখন সেটা কি হয়, এন্ট্রপি কমে যায়। ওকে। হ্যাঁ,
তাহলে কাজের যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তন কি হয়? ধনাত্মক। এটা করো তো। হুম, 7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 কেজি পানি 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 2 কেজি পানির সাথে মিশানো হলে এনট্রপি পরিবর্তন কত? তো বুঝতে পারতেছো দুইটার কি হবে? একজন কি তাপ দিবে, আরেকজন তাপ গ্রহণ করবে। এখানে ডিকিউ একটা চেঞ্জ আসবে না, ঠিক আছে? আর টেম্পারেচার কি ফিক্সড? টেম্পারেচার পরিবর্তন হবে। তাহলে সূত্র কোনটা হবে? হুম হুম হুম, এটাই হবে। যেটা, ঠিক আছে। তো এটা ইউজ করার আগে তুমি ইনিশিয়ালটা তুমি জানো, বাট ফাইনালটা তুমি জানো না যে এটা আসলে মিলে মিশে কতটুকু টেম্পারেচার পৌঁছাবে, ঠিক আছে? সেটা তুমি জানো না। তো সেটার জন্য তোমাকে একটু ব্যাক ক্যালকুলেশন, একটু আগের একটু কিছু ক্যালকুলেশন করতে হবে যে গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ, একজন যে দেবে সেটার জন্য এম এস ডেল থিটা ওয়ান, আর যে যে বর্জন করবে তার জন্য এম এস ডেল থিটা টু। এম ডেল এস এস কাটাতে কেটে দাও, এখান থেকে ক্যালকুলেট করে যে গ্রহণ করবে তার ধরো এই যে ও গ্রহণ করবে, তাই না? তার ইনিশিয়াল ছিল 280, সে 280 থেকে ধরো থিটাতে পৌঁছাইলো। ওকে, আচ্ছা। আর যে তোমার তাপ দিবে তার শুরুতে ছিল 310, সেখান থেকে সে কত যাবে? কমে থিটাতে পৌঁছাবে। কারণ দুইজন আসলে থিটাতে পৌঁছাইলেই কিন্তু তোমার ওদের তাপ, মানে তাপ আদান প্রদান অফ হবে, তাই না? দুটা সেম টেম্পারেচার পৌঁছাইলে তোমার কি সাম্যাবস্থা সৃষ্টি হবে, তখন তাপ আদান প্রদান অফ হবে। তো দুজনে আসলে অ্যাকচুয়ালি থিটাতে পৌঁছাবে, একজন হচ্ছে 280 থেকে থিটাতে মানে বেড়ে, ঠিক আছে? এখানে থিটা বড় এই জন্য থিটা মাইনাস লিখছি, এখানে থিটা ছোট এই জন্য থিটা এই পাশে লিখছি, ঠিক আছে? তো এখান থেকে থিটা বের করবো, থিটা আলটিমেটলি কত আসে? 300 কেলভিন। তাহলে আমার এই 1 কেজি পানি 300 কেলভিনে যাবে, তার জন্য এটা কি তোমার এন্ট্রপি পরিবর্তন। আর 2 কেজি পানি 300 কেলভিনে যাবে, তার জন্য এটা এন্ট্রপি পরিবর্তন, ঠিক আছে? এই যে প্রথমটাকে ডেলাস ওয়ান দিয়ে লিখলাম, দ্বিতীয়টাকে ডেলাস টু দিয়ে লিখলাম। এবার কি করবো? দুইটাকে যোগ করে দেবো, যোগ করলে আলটিমেটলি তোমার এন্ট্রপি পরিবর্তন হয়ে যেত, ঠিক আছে? এটা আমরা অলরেডি বলে ফেলছি। কার্নো চক্রে বা প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন কি হয়? দুই হয়। তুমি যদি বলা হয় প্রত্যাবর্তী না অপ্রত্যাবর্তী, তুমি ডিএস বের করে দেখাই দিবা, ঠিক আছে? অথবা দেখবা যে এই শর্তটা মেনে চলে কিনা, Q1/T1 Q2/T2, ঠিক আছে? এই যে দেখো না যে কার্নো ইঞ্জিনে তোমার এই প্রসেসে তোমার যে এন্ট্রপি পরিবর্তন সেটা হচ্ছে Q1/T1, এটা দ্রুততাপীয় এখানে জিরো, ঠিক আছে? তারপর এখান থেকে এখানে হচ্ছে কি মাইনাস Q2/T2, ঠিক আছে? আর এখানে ঋতুতাপীয় সেজন্য আবার জিরো, আলটিমেটলি এটা আসে, ঠিক আছে? তো কারণ তো টোটাল এন্ট্রপি যদি জিরো হয়, ডিএস ইকুয়াল জিরো, তাহলে কি লেখা যায়? Q1/T1 Q2/T2। তাহলে আমাকে যদি প্রত্যাবর্তী অপত্যাবর্তী চেক করতে বলা হয়, আমি এটাই জিরো বসাবো, দেখাই দিব, অথবা এটা দেখাই দিব। এরকম তো করছি অলরেডি না? দেখো পারবা কিনা। ওকে, রেফ্রিজারেটর।
রেফ্রিজারেটর চেনো? আমরা কি বলি এটাকে? ফ্রিজ। রেফ্রিজারেটরও সেম, সবকিছু সেমই মতো, কিন্তু রেফ্রিজারেটর আমরা একটু উল্টা ঘটনা ঘটাই, স্বাভাবিক কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা ঘটাই না। যেমন নর্মালি আমাদের কি, তোমার একটা উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তু হিট ট্রান্সফার হয়, তাই না? রেফ্রিজারেটরে কিন্তু উল্টা কাজটা হয়। ভেতরের তাপমাত্রা থেকে বাইরের তাপমাত্রা কম, সরি বেশি। বাইরে থেকে হিট ভিতরে আসার কথা, বাট আসে না, উল্টা ভিতর থেকে হিট বাইরে চলে যায়। তো এই জিনিসটা নর্মালি স্বতঃস্ফূর্তভাবে হবে না। তো এই জন্য আমাকে কি করতে হবে, আলাদা একটা এনার্জি দেওয়া লাগে বা কাজ করা লাগে, সেটা হচ্ছে আমরা ফ্রিজে যে ইয়া দেই, কারেন্ট দেই, ওইটা। হুম। হুম, আসতে পারে। তো প্রধান যন্ত্রাংশ পাঁচটি: রেফ্রিজারেন্ট মানে যে ফ্লুইডটা থাকবে, ঠিক আছে, যার দ্বারা আমরা আসলে হিট ট্রান্সফারটা ঘটাবো, ওটা। যে হচ্ছে এক্সপ্যানশন বাল্ব বা এক্সপ্যানশন ডিভাইস, ওখানে হচ্ছে তোমার রেফ্রিজারেন্টটা এক্সপ্যান্ড হবে। যে হচ্ছে এভাপোরেটর, এভাপোরেটর হচ্ছে মূলত ওই তোমার এই ফ্রিজের ভেতরে যে অংশটা আছে না, যেখানে তুমি মাছ মাংস রাখো, ঠিক আছে, ওইটাই আর কি। যে হচ্ছে কম্প্রেসর, কম্প্রেসর তুমি দেখছো তলায় নিচের দিকে থাকে যে, দেখো নাই? ফ্রিজের পেছনে নিচের দিকে দেখবা কম্প্রেসর থাকে। তারপর হচ্ছে কন্ডেন্সার কয়েল, যেখানে তোমার ভেপর গুলা কন্ডেন্স হয়, ঠিক আছে। তাই এক্সপেনশন হচ্ছে তোমার তোমার প্রেশারটাকে কমায় ফেলে। ধরো এখানে হাই প্রেশার ছিল 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সেটাকে তুমি লো প্রেশারে লো টেম্পারেচার নিয়ে চলে যেতে পারবা এক্সপেনশন ডিভাইস দিয়ে। ওকে। আর এভাপোরেটর কয়েল হচ্ছে যে দেখতেছো, যে এটা খাবারের আশেপাশেই থাকে, ঠিক আছে? তো ঠান্ডা তরল রেফ্রিজারেন্ট কে ফ্রিজের ভেতর দিয়ে পাঠায় আর তাপ শোষণ করে। যে আরেকটু আগে ঠান্ডা করছো না, ঠান্ডাকে ফ্রিজের ভেতর দিয়ে পাঠালে কি ফ্রিজের ভিতরে খাবার দাবারের তাপটা ওই ঠান্ডা তরল যে রেফ্রিজারেটর ওটা শুষে নিবে। শুষে নিয়ে কি সে স্বাভাবিক চাপের বাষ্পে পরিণত হবে। তো যে জায়গা থেকে আমার এই তাপ শোষণ করে সে এভাপোরেট হচ্ছে, ওইটাকে কি বলা হয়? এভাপোরেটর। বাস্তবে আমরা ফ্রিজ খুলে যেটা দেখতে পাই, যেখানে মাছ মাংস রাখি, ওটাই এভাপোরেটর, বুঝছো? এই যে তোমার তোমার লো প্রেসারের 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আংশিক তরল ঢুকতেছে, ঠিক আছে, সেটা আবার হাই প্রেসার নর্মাল প্রেসারের 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্প হচ্ছে। এই তাপটা কই থেকে নিতেছে? মাছ মাংস খাবার যাবার যা রাখো ওর থেকে নিতেছে, ঠিক আছে। এটা হচ্ছে কম্প্রেসর। তো এটা কাজটা হচ্ছে তড়িৎ শক্তি ব্যবহার করে স্বাভাবিক চাপের যে রেফ্রিজারেন্ট তুমি আরেকটু আগে নিয়ে আসছো, ওটাকে চাপ প্রয়োগ করে উচ্চ চাপের এবং উচ্চ তাপমাত্রা বাষ্পে পরিণত করে। এই যে নর্মাল প্রেসার আর 220 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পকে হাইলি প্রেসার এবং 90 ডিগ্রি সেন্টিগ্রেড বাষ্পে পরিণত করছে। দেন এটা তো এখন বাষ্প আছে, তাই না? বাষ্প দিয়ে তো তোমার কাজ চালানো যাবে না, ওকে। এবং এর টেম্পারেচার বেশি, তাহলে আগে কি করতে হবে? এটাকে কনডেন্স করতে হবে, মানে বাষ্প থেকে তরলে নিয়ে আসতে হবে, ঠিক আছে। হাই প্রেসারে 90 ডিগ্রি সেন্টিগ্রেডের যে বাষ্প, ওটাকে কনডেন্স করে তরলে নিয়ে আসছে, ঠিক আছে। দেন সে হাই প্রেসারের তরলটাকে আবার এক্সপানশন বাল্বে ঢুকবে, ঠিক আছে। এক্সপানশন বাল্বে ঢুকে আবার লো প্রেসার ঠান্ডা তরলে রূপান্তর হবে। এই যে একটা চক্র ঘটলো, এই চক্রের মাধ্যমে কি অনবরত আমার ফ্রিজ কাজ করতে থাকে, আমার ভিতরের থেকে তাপটা নিয়ে বাইরে ফেলে দিয়ে আসে। বুঝতে পারছো? এবার বলো তো, আমি যদি ফ্রিজের দরজাটা খুলে রাখি, তাহলে কি আমার রুম ঠান্ডা হয়ে যাবে?
না, কারণ ফ্রিজ কি করে, ফ্রিজ হচ্ছে আমার তার ভিতরের যে হিট গুলো আছে ভিতর থেকে হিট নিয়ে এই বাইরে ফেলে। তুমি দরজা যদি খুলে রাখো তাহলে আর কিছুই হইতেছে না। এখান থেকে হিট নিয়ে আবার এখানে ফেলতেছে, রুমে ফেলতেছে। ওকে। তো এর দেখো, একটা হট বডি যেটা এনভায়রনমেন্ট, আর হচ্ছে কোল্ড বডি। এখানে কোল্ড বডি থেকে হট বডিতে তোমার তাপ যাবে, ঠিক আছে। আর এখানে ওয়ার্ক আমি পাবো না, ওয়ার্ক আমাকে দিতে হবে। ইটস ওয়ার্ক ইনপুট। আমার কারেন্ট চলে গেছে অ্যাকচুয়ালি। তুমি তুমি বুঝছো এটা? আচ্ছা। তো নর্মালি কি হয়, আমার কোল্ড বডি থেকে মানে ঠান্ডা জায়গা থেকে আরো ঠান্ডা হয়। ঠান্ডাটা কি আরো ঠান্ডা হয়। আর আমার পরিবেশে যেটা গরম জায়গা ওখানে আমার হিট যায়। তো এই জন্য আমাকে ওয়ার্ক ইনপুট দেওয়া লাগে। তো এখানে দেখো শক্তি নির্ধারক থেকে আমার ঢুকতেছে কি, যারা ঢুকতেছে ওটার সময় কি যতগুলো বের হচ্ছে, এটা ঢুকতেছে কিউ টু আর কিউ ডব্লিউ, আর বের হচ্ছে কিউ ওয়ান। তাহলে কিউ ওয়ান সমান কিউ টু প্লাস ডব্লিউ। ঠিক আছে। তো রেফ্রিজারেন্টের যে কৃতি গুণাঙ্ক বা সিওপি যেটা বলে, কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স, ঠিক আছে। ওইটা হচ্ছে আমি কতটুকু এটা হচ্ছে আমার নর্মালি কোন একটা জিনিসের পারফরমেন্স বলতে আমরা কি বুঝি, আমি কতটুকু দিচ্ছি আর ওটা থেকে কতটুকু পাচ্ছি, তাই না? রেফ্রিজারেটরে আমরা কি দিচ্ছি, আমি বাইরে থেকে ইলেকট্রিসিটি দিচ্ছি, মানে ওয়ার্কটা দিচ্ছি। ঠিক আছে। আর আমার চাওয়া কি, আমার চাওয়া হচ্ছে ফ্রিজের ভেতরে যে জায়গাটা ওটা যাতে আরো বেশি ঠান্ডা থাকে। আমার চাওয়া হচ্ছে এই যেটা যত বেশি হওয়া যায়। ঠিক আছে। তাহলে নিচেরটা হবে আমি যতটুকু দিচ্ছি, যা দিচ্ছি উপরেরটা হবে কি আমি কি চাচ্ছি। বুঝতে পারছো? ওকে। তো এটাকে এভাবে প্রকাশ করা যায়, একক বাহ্যিক কাজ দ্বারা একটি হিমায়ক মানে ফ্রিজ কি পরিমাণ তাপ নিম্ন তাপমাত্রা আর আলাদা থেকে সংগ্রহ করতে পারে তাই হচ্ছে কৃতি গুণাঙ্ক। ঠিক আছে। মানে আলটিমেটলি এটাই। তো কিউ টু জায়গায় থাকা ডব্লিউ মানে কি কিউ ওয়ান মাইনাস কিউ টু, সেটা বসাই দিই। তো কৃতি গুণাঙ্কে সিওপি বা কার্য সহগ এগুলো বলা হয়। ঠিক আছে, বুঝছো? এটা করো তো দেখি। কিউ টু, কিউ ওয়ান, ডব্লিউ তোমার সিওপি বের করতে বলছে। সিওপি সমান কি জানি আমরা, কিউ2/ডব্লিউ বা কিউ ওয়ান মাইনাস কিউ টু। তাহলে এটা কত, 450। এটা হচ্ছে তোমার 600 - 450, কত কত আসে। এটা না না একক নেই, কত আসে, 3 আসে।
হুম, আচ্ছা। রেফ্রিজারেটর ও কারেন্ট ইঞ্জিনের তুলনা সিস্টেমের নিম্ন তাপমাত্রা T2 তাপমাত্রা থেকে পরিমাণ তাপ গ্রহণ করবে এবং উচ্চ তাপমাত্রা T1 তাপমাত্রায় Q1 পরিমাণ তাপ বর্জন করবে এবং বাইরে থেকে সিস্টেমের উপর W পরিমাণ কাজ করতে হবে। তো বিপরীত কার্নো প্রক্রিয়ার রেফ্রিজারেটরের মূলনীতি এক হলো যেহেতু কার্নো ইঞ্জিনের শক্তি ক্ষয় হয় না, তাই রেফ্রিজারেটরের কর্মদক্ষতা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে কম। ঠিক আছে? কার্নো ইঞ্জিন আসলে বাস্তবে পসিবল না। ঠিক আছে? এটা জাস্ট একটা আইডিয়া আরকি। এটা দেখো তো। তার কর্মদক্ষতা কত হবে? T2 হচ্ছে আমার কি? আমার যে মানে ফ্রিজের ভেতর আর কি কত টেম্পারেচার -2 সেটাকে 271 লেখা যায়। তারপর T1 কত? বাইরে কত? 22 22 কত? 295 লেখা যায়। তাহলে একটা অ্যান্সার আসবে। এটা হোমওয়ার্ক থাকলো, এটা বাসায় করিও। হুম, পারবে এটা? তুমি কি করাই দিব? কত ওয়াট আওয়ার শক্তি যোগান দেওয়া দরকার? আচ্ছা, ফ্রিজারের তাপমাত্রা -40 ডিগ্রি সেন্টিগ্রেড, কক্ষ তাপমাত্রা 25। আচ্ছা, তো আমার T2 দেওয়া আছে, T1 দেওয়া আছে। আমাকে আগে ডব্লিউটা বাই করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো T1 হচ্ছে আমার এত, T2 হচ্ছে এত। তো স্পেসিফিক হিট আমি জানি এবং তোমার লেটেন্ট হিটও আমি জানি আইসের ক্ষেত্রে। তো নর্মালি কি হবে? আমার ফ্রিজে যে আমি যে বোতলটা রাখতেছি, যে পানির বোতল, তার হিটটা কি করে ফ্রিজ নিবে, নিয়ে বাইরে ফেলে দেবে, তাই তো? এটাই তো ঘটবে। তো তো 225 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 2 কেজি ভরের পানিকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ভরে বরফে রূপান্তর করতে আমার কতটুকু হিট নেওয়া লাগবে? মানে আমার ফ্রিজ কি করে, ভেতরে যে হিটটা আছে ওটা বাইরে নেয়, ঠিক আছে? তো ভেতর থেকে যে হিটটা নিচ্ছে সেটা হচ্ছে Q2। আমি যে কারেন্ট ইলেকট্রিসিটি দিচ্ছি সেটা হচ্ছে ডব্লিউ, আর যেদিকে যেটা বের হচ্ছে হচ্ছে সেটা হচ্ছে Q1। এই Q2 কত? এই Q2 হচ্ছে কি, আমার বরফটা এই পানির বোতলটাকে বরফ করতে যে পরিমাণ হিট নিতে হবে সেটা না? সেটা আমি বের করি। Q2 ইকুয়াল mS ডেল্টা mLF। এটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে আগে, দেন হচ্ছে 0 থেকে 0 ডিগ্রি বরফে হবে। তো mS ডেল্টা আর mLF দিয়ে আমি আমার Q2 এর পরিমাণ জেনে গেছি অলরেডি, ঠিক আছে? তো আমার হচ্ছে, হ্যাঁ, আমার হচ্ছে কর্মদক্ষতা আমার এখান থেকে বের করতে পারবো। Q2 এর পরিমাণ আমি জানি। আর W মান বের করা যাবে না? আচ্ছা, ওরা কি করছে, Q1 এর মান বের করছে, ওইভাবে না করে Q1 মান বের করছে, এভাবে করতে পারো। Q1 এই সম্পর্ক থেকে Q1 এর মান বের করবা, দেন Q1 মাইনাস Q2 দিলে W মান বের হয়ে যাবে, ঠিক আছে? তোমার তোমার জন্য মন চাই করো। তো W মান তোমার কত আসছে, জুলে আসছে। এটাকে বলছে ওয়াট আওয়ার নিয়ে যেতে। ওকে, তো আমরা আমরা কাজ সমান কি জানতাম? পি টি, তাই না? যেখানে পি ছিল, ডব্লিউ এর একক যদি জুল হয় তাহলে পি এর একক কত হইতে হবে?
ওয়াট আর টি এর একক হইতে হবে সেকেন্ড। তাহলে জুল আসলে কি ওয়াট সেকেন্ড, তাই না? তো আমাকে যদি ওয়াট আওয়ার নিতে হয় এটাকে কত দিয়ে ভাগ দিতে হবে? 3600 দিয়ে ভাগ দিছে ওয়াট আওয়ার হইছে। বুঝছো? আচ্ছা। তো এরপর বইয়ের বোর্ডের যে ম্যাথ গুলো আছে বা এমসিকিউ আছে ওগুলো ট্রাই মারো। ঠিক আছে? আর এখানে কোনো কিছু বুঝো না এরকম আছে? বুঝছো তো? আমি এটা তোমাকে পাঠাই দেবো। ওকে, আল্লাহ হাফেজ।